একবার ভাবুন তো, ইসরায়েলের রাতের আকাশ হঠাৎ করে শত শত বোমার আলোয় ঝলসে উঠল। কিন্তু এগুলো কোনো সাধারণ বোমা নয়, এগুলো হলো ক্লাস্টার বমলেট। এটা শুধু একটা হামলা না, এটা আসলে একটা মেসেজ যে যুদ্ধের নিয়মকানুন সব পাল্টে গেছে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্নটা তো অন্য জায়গায়। বিশ্বের সবচেয়ে আধুনিক আর সফিস্টিকেটেড এয়ার ডিফেন্স সিস্টেমকে ইরানের মিসাইলগুলো ফাঁকি দিল কিভাবে? এটাই তো $1 মিলিয়ন কোয়েশ্চেন, তাই না? চলুন এই প্রযুক্তিগত রহস্যের গভীরে যাওয়া যাক। তবে হ্যাঁ, এই আগুন কিন্তু হুট করে জ্বলেনি। এর পিছনে আছে কয়েক দশকের পুরনো শত্রুতা আর চাপা টেনশন। দেখুন, এই সংঘাতের শুরুটা কিন্তু সেই ৮০-র দশকে, যখন ইরান গোপনে তাদের নিউক্লিয়ার প্রোগ্রাম শুরু করে। এরপর দশকের পর দশক ধরে টেনশন বাড়তে থাকে। ২০২৫ সালে এসে আন্তর্জাতিক আলোচনাও ভেঙে যায়, অবিশ্বাস চরমে ওঠে। আর ক্লাইম্যাক্সটা আসে ২৬শে ফেব্রুয়ারি, যখন মার্কিন গোয়েন্দা তথ্য ফাঁস হয়ে যায়। ব্যাস, ২৮ তারিখে আমেরিকা আর ইসরায়েল মিলে শুরু করে অপারেশন এপিক ফিউরি। আর এর ঠিক কয়েক ঘন্টার মধ্যেই ইরান বিশাল মিসাইল হামলা করে জবাব দেয়। এভাবেই শুরু হয় যুদ্ধ। এই যুদ্ধটা আসলে সৈন্য বা ট্যাঙ্কের না, এটা প্রযুক্তির এক জটিল দাবার চাল। একদিকে আছে ইরানের বিধ্বংসী সব মিসাইল, আর অন্যদিকে আমেরিকা আর ইসরায়েলের বানানো মাল্টি লেয়ার্ড এক ডিফেন্স সিস্টেম, একেবারে যাকে বলে অফেন্স বনাম ডিফেন্সের খেলা। ইরানের কৌশলটা বুঝতে হলে আমাদের একটা জিনিস জানতে হবে, সেটা হলো সিইপি, মানে সার্কুলার এরর প্রবাবিলিটি। নামটা কঠিন শোনালেও ব্যাপারটা খুবই সহজ। ধরুন, একটা মিসাইল ঠিক কতটা নিখুঁতভাবে তার টার্গেটে হিট করতে পারে, এটাই হলো সিইপি। সিইপি যত কম, মিসাইল তত বেশি নিখুঁত আর বিধ্বংসী। আর ইরানের হাতে এমন কিছু অস্ত্র আছে যা রীতিমতো গেম চেঞ্জার। যেমন খোরাম শাহের মিসাইল, এটা আকাশে ফেটে গিয়ে ৮০টার মতো ছোট ছোট বোমা ছড়াতে পারে। এরপর আছে ফাত্তাহ-1, একটা হাইপারসনিক মিসাইল, মানে শব্দের চেয়ে ১৫ গুণ দ্রুত। এটাকে আটকানো প্রায় অসম্ভব। আর আছে খাইবার শেকান, যেটা মাঝ আকাশে নিজের রাস্তা বদলে ফেলে যে কোনো ডিফেন্স সিস্টেমকে ধোঁকা দিতে পারে। তো এখানে দুই পক্ষের স্ট্র্যাটেজিটা একেবারে পরিষ্কার। ইরান খেলছে গতি আর সংখ্যার খেলা, হাইপারসনিক স্পিড, নিখুঁত হামলা আর একসাথে অনেক ক্লাস্টার বোমা ছুড়ে ডিফেন্স সিস্টেমকে হতভম্ব করে দেওয়া। অন্যদিকে আমেরিকা আর ইসরায়েল চেষ্টা করছে একটা দুর্ভেদ্য দেয়াল তৈরির, অ্যারো-3, ডেভিড স্লিং, থার্ডের মতো লেয়ারের পর লেয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে। এই ছবিটা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস দেখাচ্ছে। ইরানের শক্তি কিন্তু শুধু নিজেদের মিসাইলের সীমাবদ্ধ নেই, তারা তাদের মিত্রদের সাহায্য করছে সাধারণ সস্তা রকেটকে অত্যন্ত নিখুঁত আর মারাত্মক প্রিসিশন গাইডেড অস্ত্রে পরিণত করতে। আর এটাই পুরো অঞ্চলের জন্য একটা বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। তাহলে প্রশ্ন হলো, এই দুর্ভেদ্য দেয়ালে ফাটলটা ধরল কিভাবে? এর কারণ মূলত তিনটে। এক, ক্লাস্টার বোমাগুলো একটা মিসাইলকে একবারে অনেকগুলো ছোট টার্গেটে ভাগ করে ফেলে, যা ডিফেন্স সিস্টেমকে কনফিউজড করে দেয়। ২, হাইপারসনিক মিসাইলের যে গতি, তাতে ডিফেন্স সিস্টেম ঠিকমতো প্রতিক্রিয়া জানানোর সময় পায় না। আর ৩ নম্বর এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হলো, ইরান সস্তা রকেটের বন্যা বইয়ে দিয়ে ইসরায়েলের দামি দামি ইন্টারসেপ্টরের স্টক খালি করে দিচ্ছে। এই যুদ্ধের প্রভাব কিন্তু শুধু যুদ্ধক্ষেত্রেই থেমে নেই, এর ঢেউ ছড়িয়ে পড়েছে অর্থনীতিতে, সমাজে, এমনকি আমাদের তথ্যের জগতেও। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের এই একটা বিবৃতি দেখলেই তাদের মনোভাবটা পরিষ্কার বোঝা যায়। তারা বলছে, আমরা আমাদের প্রতিজ্ঞায় অটল এবং শত্রুদের অনুতপ্ত করে ছাড়ব। মানে এটা কোনো কথার কথা নয়, তারা একটা লম্বা আর রক্তক্ষয়ী যুদ্ধের জন্য মানসিকভাবে প্রস্তুত। আর এই সব টেকনোলজি আর কৌশলের খেলার মাঝে আসল যে জিনিসটা হারিয়ে যায়, সেটা হলো এর মানবিক মূল্য। ইসরায়েলের শহরগুলোতে ক্লাস্টার বোমার হামলায় কম করে হলেও ৯ জন সাধারণ মানুষ মারা গেছেন। প্রত্যেকটা সংখ্যা আসলে এক একটা জীবনের গল্প, যা এই সংঘাতে অসময়ে থেমে গেছে। যুদ্ধটা কিন্তু শুধু মিসাইল দিয়ে হচ্ছে না, যুদ্ধটা হচ্ছে ইন্টারনেটেও। OSINT বা ওপেন সোর্স ইন্টেলিজেন্স ব্যবহার করে সাধারণ মানুষই স্যাটেলাইট ইমেজ আর সোশ্যাল মিডিয়া ঘেঁটে রিয়েল টাইমে বের করে ফেলছে কোথায় মিসাইল হামলা হচ্ছে। যেমন ডিমোনা নিউক্লিয়ার ফ্যাসিলিটির কাছে একটা হামলার পর অনলাইনে গুজব ছড়িয়ে পড়ল যে ইরান হয়তো পারমাণবিক বিজ্ঞানীদের টার্গেট করছে। বুঝতেই পারছেন, এখানে তথ্যও একটা বড় অস্ত্র। আর যুদ্ধের অর্থনৈতিক প্রভাব, সেটাও কিন্তু বিশাল। হাইফার মতো গুরুত্বপূর্ণ জায়গায় হামলা, হরমুজ প্রণালীর মতো বিশ্ব বাণিজ্যের লাইফলাইনের সমস্যা তৈরি হওয়া, এই সব কিছু মিলে পুরো বিশ্ব অর্থনীতিতেই একটা বড় ধাক্কা দিয়েছে। জ্বালানির দাম থেকে শুরু করে সাপ্লাই চেইন, সব কিছুতেই এর প্রভাব পড়েছে। সব মিলিয়ে দেখলে এই সংঘাতটা এখন আর কে তাড়াতাড়ি জিতবে
তার লড়াই নেই। এটা এখন একটা ওয়ার অফ এট্রিশন বা ক্ষয়ক্ষতির যুদ্ধে পরিণত হয়েছে। মানে এখন লড়াইটা হলো কে কতদিন টিকে থাকতে পারে তার। এই চার্টটা দেখলেই যুদ্ধের নতুন অর্থনৈতিক বাস্তবতাটা একেবারে পরিষ্কার হয়ে যাবে। একটা জেলজাল 2 রকেট আপগ্রেড করতে খরচ হয় বড়জোর $10,000, অথচ সেটাকে আটকাতে একটা ডেভিড স্লিংিং মিসাইলের খরচ $3,20,000, আর অ্যারো 3 হলে তো কথাই নেই, $6.5 লাখ। এই খরচের পার্থক্যটাই ডিফেন্ডারদের জন্য একটা বিরাট চ্যালেঞ্জ। তার মানে কি দাঁড়ালো? যুদ্ধটা এখন আর শুধু সৈন্যদের লড়াই নেই, এটা এখন কারখানার লড়াইয়ে পরিণত হয়েছে। যে পক্ষ যত সস্তায় আর যত দ্রুত অস্ত্র বানাতে পারবে, এই লম্বা যুদ্ধে তারাই সুবিধাজনক অবস্থানে থাকবে। আক্রমণ আর প্রতিরক্ষার এই খরচের হিসাবটাই হয়তো ঠিক করে দেবে এই যুদ্ধের ভবিষ্যৎ। শেষে আমরা একটা মৌলিক প্রশ্নের সামনে এসে দাঁড়াই। যখন আক্রমণ করাটা নিজেকে বাঁচানোর চেয়ে অনেক বেশি সস্তা হয়ে যায়, তখন যুদ্ধের ভবিষ্যৎটা ঠিক কোথায় গিয়ে দাঁড়ায়? দেশগুলো কিভাবে নিজেদের রক্ষা করবে? এটাই হয়তো এই শতাব্দীর সামরিক বিশ্লেষকদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে চলেছে।